মেয়াদ বাড়ছে ইউনূসের। কি চমকে গেলেন? ভাবছেন তো সেটা আবার কিভাবে সম্ভব? আসুন উত্তর খোঁজার চেষ্টা করি। 12ই ফেব্রুয়ারির গণভোট নিয়ে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, গণভোটের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বাংলাদেশের দায়িত্বে নাকি আরও 6 মাস থাকবেন ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরকম ধরনের শিরোনামে খবরটি প্রকাশিত হয়েছিল। আরও দাবি করা হয়েছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের পরেই নতুন সরকার গঠিত হবে না। আর যারা নির্বাচনে জয়ী হবেন, অর্থাৎ নির্বাচনে জয়ী এমপিরা একটি সংবিধান সংস্কারক হিসাবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাঁট করবেন, নতুন আইন পাশ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 6 মাস বাংলাদেশের দায়িত্ব কার হাতে থাকবে? কে থাকবেন ক্ষমতায়? উত্তর হচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। কি খুব আনএক্সপেক্টেড আনসার, তাই না? হ্যাঁ, বাংলাদেশের একাধিক সংবাদপত্রে এটা দাবি করা হয়েছে। মানে নির্বাচনের পরেও 6 মাসে বাংলাদেশের ক্ষমতায় থেকে যেতে পারেন মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার মিডিয়া সেল বলছে এই দাবি সত্যি নয়। প্রশ্ন ওঠে, এমন কি আদতে হতে পারে নাকি? এর পাল্টা প্রশ্নও কিন্তু উঠেছে। আর সেই প্রশ্নটা হচ্ছে, তাহলে মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁর সপক্ষে এত প্রচার কেন করছেন? গণভোটে হ্যাঁকে জয়ী করতে এতটা মরিয়া কেন সরকার? তাছাড়া সরকার আয়োজিত কোনো ভোটে কোনো পক্ষের হয়ে কি সরকার এইভাবে খুল্লাম প্রচার করতে পারেন? কারণ গণভোট তো ইউনূসের সরকারেরই ডাকা। তাহলে মানেটা কি এমন দাঁড়ালো না, ক্রিকেট মাঠের আম্পায়ার ব্যাটিং পক্ষকে বেশি সাপোর্ট করছে আর বোলিং পক্ষের প্রতি তাহলে কি সঠিক বিচার হলো? দিন শেষে গণভোটটা কি তাহলে গণভোট থাকলো? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক সমান্তরালে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। নির্বাচন কমিশন থেকে অন্তর্বর্তী সরকার প্রত্যেকেই চাইছে ব্যালট পেপারে জনগণ হ্যাঁ চিহ্নে ভোট দিন। আমরা কি জানি, সাধারণত একটি নির্দলীয় সরকার নির্বাচনের মাঠ একেবারে সমতল রাখতে ব্যস্ত থাকেন। অথচ এবার দেখা যাচ্ছে খোদ সরকারই একটি পক্ষের হয়ে মাঠে নেমে ব্যাটিং করছে। গণভোটে হ্যাঁ সপক্ষে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি কোষাগারের টাকা খরচ করে ব্যাপক প্রচার চলছে। বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরগুলিতেও এই হ্যাঁ সপক্ষে জনমত গঠনের কাজে লাগানো হয়েছে। অন্তর্বর্তী সরকারি কর্মীদের এই প্রচারে অংশ নিতে বলেছে। আর এই প্রচার নিয়ে বাংলাদেশের একাধিক জায়গাতে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। তাহলে বাংলাদেশে ভোটের ময়দানে রেফারি ইউনূস এখন নিজেই এক পক্ষের হয়ে গোল করতে চাইছেন? তাহলে এই ভোট খেলা নিরপেক্ষতা কতটা বজায় থাকছে? আপনাকে এটা বুঝতে হবে, সরকারের এই তোড়জোড়ের পিছনে আসলে কি কাজ করছে। আর এটা বুঝতে গেলে অবশ্যই নজর রাখতে হবে খুব সম্প্রতি ইউনূসের একটি বার্তার দিকে। সম্প্রতি জাতির উদ্দেশ্যে মোহাম্মদ ইউনূস একটা বিষয় স্পষ্ট করেছেন। তিনি বলছেন, হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি। তিনি যুক্তি দিচ্ছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংস্কার প্রস্তাবগুলো পাস হওয়া অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকারের মিডিয়া সেল থেকে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা সবাই এই গণভোটে হ্যাঁ সপক্ষে কাজ করছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে স্ট্যাটাস দিচ্ছেন এর সপক্ষে। অন্তর্বর্তী সরকার মনে করছে এটি কেবল একটি ভোট নয়, এটি মূলত জুলাই অভ্যুত্থানের বৈধতা আদায়ের শেষ সুযোগ। মোহাম্মদ ইউনূসের আশঙ্কা, এই গণভোটে অন্তর্বর্তী সরকার যদি জয়ী হতে না পারে, বিপ্লব পরবর্তী সংস্কার কার্যকলাপের নৈতিক ভিত্তি তাহলে নড়বড়ে হয়ে উঠতে পারে। এটা তো গেল মুদ্রার একটা দিক। মুদ্রার উল্টো পিঠ কি বলছে সেটা কিন্তু আরও একটা ভয় ধরানো ছবি তুলে ধরছে। কি সেই ছবি? সরকারি প্রচারে গা ভাসাতে গিয়ে আচমকাই অনেকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন গণভোট নিয়ে, তেমনটা তারা বলছেন। জানা যাচ্ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক প্রকার মব আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশ করতে চাইছেন না তারা, এমন অনেক ব্যক্তি সংবাদ মাধ্যমকে বলছেন তারা যদি গণভোটে অংশ না নেন
তাহলে তাদের ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত করা হবে। তাতে ভাতে মারা পড়বেন তারা। অর্থাৎ অতীতে সরকার বিরোধী অবস্থানে থাকলেই যেমন দমনপীড়ন চলত, তেমনি এখনো পরিস্থিতি বদলায়নি, বরং ভিন্ন মোড়কে একই রকম ভীতি তৈরির কাজ চলছে। ফলে অনিচ্ছা সত্ত্বেও স্রোতের অনুকূলে গা ভাসাতে বাধ্য হচ্ছেন অনেকে। এবার প্রশ্ন হচ্ছে, জনগণ আসলে কিসের উপর ভিত্তি করে হ্যাঁ বা নাতে ভোট দেবেন? নির্বাচন কমিশন বলছে, ব্যালটে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তৎসংলগ্ন সংস্কারের প্রস্তাবগুলির অনুমোদন চাওয়া হবে। এর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাঠামোগত পরিবর্তনও, যেমন ভবিষ্যতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা হবে, জাতীয় সংসদকে 2 কক্ষ বিশিষ্ট করা হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা হবে। প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বাংলাদেশে। এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের মতো বিষয়গুলো এই সনদে অন্তর্ভুক্ত রয়েছে। সরকার ও নির্বাচন কমিশন চাইছে সরকার যেন এই কাঠামোগত বিষয়টাকে আইনি স্বীকৃতি দেয়। তাদের যুক্তি, এই পরিবর্তন না হলে ভবিষ্যতে আবারও কোনো স্বৈরাচারী শাসকের উত্থান ডিজিটাল।